সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকছে আমি ডক্টর আরফিন সুলতানা এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি আছেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, যিনি প্রাক্তন পরিচালক জাতীয় কিডনি ইনস্টিটিউট, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, যিনি চেয়ারম্যান হিসেবে আছেন রাজ ডেন্টাল ওয়ার্ল্ডে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য। এবং শুধু দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভে। ডক্টর অধ্যাপক শামীম আহমেদ স্যার, আপনার সাথে একটু প্রথমে আলোচনাটা আমাদের রেগুলার যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে কোভিড। যদিও এখন আমরা দেখছি যে কোভিড একদমই নিয়ন্ত্রণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাট তারপরও সবসময় আমরা এটা একটু সচেতনতার বাণী দর্শকদের কাছে দিতে চাই। স্যার, আপনার কথাটা যদি একটু দর্শকদের বলতেন। ধন্যবাদ। দেখুন, এখন নিয়ন্ত্রণ আছে, কন্ট্রোল আছে, বাট ইরাডিকেশন হয়নি এখনও। তো কালকের যে শনাক্তের হার 1.7%, এবং আপনি যেটা জানেন 350 জনের মতো শনাক্ত হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু এখনও কিন্তু বিদেশে রাশিয়া বলেন, ইউএসএ বলেন, অনেক জায়গায় কিন্তু মৃত্যুর হারও, শনাক্তের হারও কিন্তু এখন কমেনি। তো সেই দিক থেকে আমরা অনেক ভালো আছি, সেটা ঠিক আছে। স্কুল কলেজ সব কিছু খুলে গেছে, এখন সব আমরা ভালো আছি। কিন্তু এটা কিন্তু আমাদের ভিতর রাখতে হবে, যদি কোনো নতুন স্ট্রেইন আসে বা যদি কোনো আবার ভাইরাস হয়, সেটা কিন্তু আমাদের সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কাজেই আমরা এখন আত্মতৃপ্তিতে থাকলে, আপনি এর আগেও দেখেছেন প্রথম যখন মার্চে হয়, আমরা কিন্তু খুব ছিলাম যে আমাদের এখানে আসবে না, কিন্তু 2টা ওয়েভ আপনাকে মেসাকার করে দিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবই করেন, কিন্তু ওই যে স্বাস্থ্যনীতি, এই যে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এবং নিজকে একটু সতর্ক রাখেন, সেইটা আমি মনে দর্শকদের এটা করা উচিত। আপনারা কিন্তু বলবেন না, যদিও এখন 1.7%, এটা তো ইরাডিকেট হয়নি, ইট ইজ কন্ট্রোল। সো দর্শকদের বলবো, আপনারা এখনও কিন্তু স্বাস্থ্য মানে কোভিডের জন্য আর তাছাড়া মাস্ক পরলে তো আমি মনে করি আমি একটা আপনার প্র্যাকটিক্যাল কথা বলি। একটু আগে বলতেছিলাম যে আমার একটু ডায়াবেটিস নাই ব্লাড, কিন্তু অ্যাজমার টেন্ডেন্সি ছিল। তো আল্লাহ রহমতে এই যে 2 বছর আমার কোনো ইনফেকশন হয়নি এবং আমি কোনো কোভিড টেস্টও করি নাই। তো এটা আমার মনে হয় যে এবং এটা অনেক এই ধুলাবালি, ডাস্ট এবং জীবাণু সব কিন্তু এই নাক আর মুখ দিয়ে যায়, এক্সেপ্ট পানি যদি আপনি খান ইনফেক্টেড। কালকে একটা দেখলাম যে এই যে ক্যানের ভিতরে লেপ্টোস্পাইরোসিস ছিল, সেই মানে ওটা স্টোরে ছিল, ওইখান থেকে বোধহয় ওই ক্যানটাতে খাওয়াতে লেপ্টোস্পাইরোসিস। সো একটু আগে যেটা বলতেছিলেন যে আমরা সতর্ক থাকবো, সতর্ক কিন্তু এটার কোনো বিকল্প নেই। এবং এই রোগের ক্ষেত্রে আসলে আমরা যেটা দেখেছি, এটা তো ওয়েভ হিসেবে আসছে এবং স্ট্রেনেরও চেঞ্জ হচ্ছে। সো সেক্ষেত্রে আসলে সতর্কতাটার কোনো বিকল্প নেই। ডক্টর রাজা, আপনি কিছু অ্যাড করতে চান কিনা স্যারের সাথে? কোভিড টাইমে আসলে যেমনটি শুরুতে মানুষের মধ্যে ভয় ছিল, দীর্ঘ সময় চলে যাওয়ার পর উনি যেমনটি বলছিলেন আমরাও জানি শনাক্তের হার কমে গেছে, মানুষের মধ্যে সচেতনতা একদম কমে গেছে মনে হয়। আমি রিসেন্টলি একটা জানেন কিন্তু আসলে পালন করেন না এখন, যেহেতু এখন যে আর রোগ হচ্ছে না বা মৃত্যুর হারটা কমে গেছে, হয়তো আমার হয়ে গেছে আর হবে না, আমি ভ্যাকসিন নিয়েছি, আমি সুরক্ষিত আছি। এটা একটা বিষয় আসলে সবসময় আমরা শুনতে পাই যে আমি ভ্যাকসিনেটেড, এখন আর মাস্ক পরা দরকার নেই। সেটাই তো এটা আসলে কোন জায়গায় এভাবে কোনো আমি একটা কথা বলি, এখানে ভ্যাকসিন মাত্র আপনি 2টা ভ্যাকসিন নিছে 13%, আর একটা ভ্যাকসিন নিছে 25%। আপনার ভ্যাকসিন ফুল করতে হবে তো, তাই না? কাজেই ভ্যাকসিন যে সবাই পেয়েছে তা তো না। এবং সরকার এখন তো স্কুলে শুরু করে দিয়েছে, আজকেই লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন স্কুল, যেমন 12 থেকে 17 পর্যন্ত। দ্যাট ইজ গুড, এবং এইটা করা উচিত সবারই ভ্যাকসিন। অনেকে কিন্তু আমি যেটা শুনতে পারলাম, অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে একটু অনীহা প্রকাশ করছেন। রেজিস্ট্রেশন করে আপনারা ভ্যাকসিন নেবেন, অবশ্যই ভ্যাকসিন নেবেন। এবং ভ্যাকসিন নিলে তো আসলে রোগ থেকে পুরোপুরি সুরক্ষা দিচ্ছে তাও না, রোগের প্রকোপটা কমাচ্ছে, কিন্তু যতটুকু দিচ্ছে সেটা আমাদেরকে ওই বেনিফিটটাই নেওয়া উচিত। যেটা হলো যে আপনার ভেন্টিলেটরে যেতে হবে না, আপনার মৃত্যুর ঝুঁকি কমে যাবে, সেটা। আরেকটা হলো আপনার প্রোটেকশন নেই, এই যে ইনফেকশন রেটটা তো কমে যাবে, তাই না? মাস্কের বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতেই হবে এখনো পর্যন্ত। আমার এটা আরো দীর্ঘ সময় এটি কন্টিনিউ করা উচিত। আমি তো জাপানে ছিলাম কোভিডের আগে, তখন দেখছি ওরা নর্মাল সময় মাস্ক পরে এবং ওরা অনেক সুরক্ষিত আছে। একটু মাস্কের অভ্যাস যদি আমাদের মধ্যে আরো বেশি ধরে রাখতে পারি, তাহলে মনে হয় এই রোগ থেকে আসলে মেনে চলা। এবং মাস্কটা আসলে যেটা আমরা বলছি অনেক রোগ থেকে কালকে মসজিদে গেলাম, যদি মসজিদে বাইরে বসে আমার পাশে একজন ভদ্রলোক আসলেন, দাড়িওয়ালা ভদ্রলোক, উনি উইদাউট মাস্ক। আমি অনেক সময় আগে বলতাম, কালকে আর বললাম না, 32% কালকে দেখলাম উইদাউট মাস্ক মসজিদে নামাজ পড়তে আসছে। আগে কিন্তু এই সিচুয়েশন ছিল না, সেটা কিন্তু পরে একটা ভয়াবহ রূপ যদি আসে কোনো সময়, সেটা কিন্তু দর্শকদের বলবো আপনার মাস্কটা ছেড়েন না, মাস্কটা পরে চলবেন।
এই জন্য আমরা আসলে প্রতিনিয়ত যতগুলোই আমরা প্রোগ্রাম করি হেলথ রিলেটেড সবসময় চেষ্টা করি এই তথ্যগুলো বারবার মনে করে দেওয়ার জন্য দর্শকদের। যদি একই কথাই বলি হয়তো অনেক সময় শুনতেও খুব মনোটোনাস লাগে, বাট তারপর আমরা চাই দর্শকরা এগুলো শুনুক এবং মেনে চলুক। স্যার, যেহেতু কোভিড নিয়ে কথা হচ্ছে, পোস্ট কোভিড সিনড্রোমের মধ্যে কিডনির ইনভলভমেন্টের একটা বিষয় তো আছে, সেই বিষয়ে যদি একটু আমাদের জানাতেন। কোভিড সিনড্রোমের ভিতরে যেটা সবচেয়ে বেশি, যে রেসিডুয়াল যদি লাংসে থাকে, ইনফেকশনটা থাকে, ফাইব্রোসিস থাকে, শ্বাসকষ্ট হয়, এইটা একটা। তারপরে যেটা দেখা যাচ্ছে অনেকের মেয়েদের চুল পড়ে যাচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, স্মরণশক্তি কমে যাচ্ছে, মায়ালজিয়া, সারা শরীরে ব্যথা। সিমিলারলি কিডনিতেও পোস্ট কোভিডের যে উপসর্গগুলি কিডনিতে আমরা দেখি সেটা হলো হঠাৎ করে কিডনি একটু অকেজো হওয়া, ইউরিনে একটু আরবিসি যাওয়া, প্রোটিন লিক করা, আর কতগুলি ছিল। এখন সেই প্রকটটা তেমন নাই। তবে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের যে দুইটা গ্রুপ আছে, যে একটা হলো যারা ট্রান্সপ্ল্যান্ট রোগী, যারা ডায়ালিসিস করেন, এবং যারা সিকিডি স্টেজ 4-5, মানে এইসব রোগীর ইমিউন সাপ্রেস থাকে, তাদের বডির ইমিউনিটি কম থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই কোভিডের ইনফেকশন না হয়, তাদের এই সুরক্ষাটা আরও কঠিনভাবে মানতে হবে। অর্থাৎ নিজে তো সুরক্ষা থাকবেন, আপনি যখন ডায়ালিসিস করতে যাবেন এই যে জনবহুল এরিয়াতে অ্যাভয়েড করবেন, আলাদা স্থানে থাকবেন। যেই পরিবহনে আপনি যাবেন সেই পরিবহনটা যেন ঝুঁকিপূর্ণ না থাকে, অর্থাৎ গণহারে যে বাস বা সেটা যাবেন না, আলাদাভাবে। এবং আপনার বাসায় যখন থাকবেন, আপনার বাসায় তো অনেকেই যারা সরকারি চাকরি করে, যারা স্কুলে যায়, তারা কিন্তু বাইরে যাচ্ছে, এসে উনি যে অসুস্থ, ওনার সাথে দূরত্বটা মেনটেন রাখতে হবে এবং সবাই ওনাকে সুরক্ষা রাখার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমার মনে হয় তারা এই কোভিডের থেকে এই কিডনির রোগীগুলি বেঁচে যাবেন। এবং আমরা সবসময় বলেছি দীর্ঘমেয়াদী রোগের যে রোগীরা আছেন তাদের ক্ষেত্রে তো যেহেতু ঝুঁকিটা সবসময় বেশি, এবং সেই গ্রুপের মধ্যে আসলে এটা পড়ছে যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন, তো তাদের জন্য সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। আপনার ক্ষেত্রে আসলে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যে কোভিড রোগীদের ক্ষেত্রে আপনাদের কিছু ফেস করতে হয়েছে, বা এরকম কিছু কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা কোভিড সময়টাতে? আমরা সবাই জানি যে এই করোনা ভাইরাসদের কিন্তু প্রিয় জায়গা মুখ, মানে মুখ থেকে ঢুকে তারা আপার শ্বাসযন্ত্রে থাকে। তো আমরা কিন্তু কখনোই মাস্ক পরে রোগীদের চিকিৎসা দিতে পারবো না, মুখের মধ্যে কাজ। তো এক সময় ছিল রোগীরা কিন্তু এসে তাদের সিমটম থাকলেও বলতো না, ধারণা ছিল বললে হয়তো আমরা তাদেরকে চিকিৎসা দেবো না, তারা তাদের কষ্ট নিয়ে ভুগছে। এই কারণেই কিন্তু আপনি দেখবেন যে ডেন্টালে অনেক ডেন্টাল সার্জন কিন্তু ইতিমধ্যেই এই কোভিড পজিটিভের শিকার হয়েছে। তো এটা একটা বড় বিষয় যে রোগীদের মধ্যে সচেতনতা আসে নাই। আমরা কিন্তু রোগীর জন্য স্বীকার করে যে হ্যাঁ তার সিমটম আছে বা তার ঝুঁকিপূর্ণ এরিয়াতে গিয়েছিল, সম্ভাবনা আছে তাদেরকে এটা হওয়ার, আমরা কিন্তু সেভাবে আলাদা একটা প্রোটোকল মেনেই করার চেষ্টা করি। এখন তাহলে কি করছেন? এখন তো কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রিত আছে। এখন তো অনেক ক্ষেত্রেই আমরা আবার আগের অবস্থায় ফিরে আসছি। আর শুরুতে যেমনটা ছিল, আমরা কিন্তু 6-7 মাস পর থেকেই কিন্তু প্রাইভেট ডেন্টাল ক্লিনিকগুলো তারা কিন্তু নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে আসছে। তারা যে এই কোভিড যাতে করে স্প্রেড না করতে পারে, ডাক্তারদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং রিসেপশনে যে আলাদা রোগীরা বসে আছে তাদের যে সিকিউরিটির বিষয়টা কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই মাথায় রেখে সেভাবেই প্রস্তুতি নিয়েছি, মানে সবাই যাতে সুরক্ষিত থাকে সেভাবে। এখন দেখেন একটা দাঁতের ব্যথা, এটা তো তীব্র ব্যথা। আপনার এই কোভিড পিরিয়ড যদি আপনার কেউ দাঁতের ব্যথা হয় আর এটা যদি ডেন্টাল না যেতে পারে, সে তো ব্যথার জন্য তো উনি অস্থির থাকবে, কাজে তখন তো আপনাদের চিকিৎসা দিতেই হবে। এক্স্যাক্টলি, এমন গবেষণা উঠে এসেছে যে অনেক ক্ষেত্রে লেবার পেনের চেয়েও কিন্তু দাঁতের পেন অনেক ভয়াবহ হয়। ডেঞ্জারাস, ডাবলের নার্ভের যখন এক্সপোজড হয়ে যায় তখন ঘুমাতেই পারে না। তাহলে স্যারের কথা ধরে আপনার কাছে একটু জানতে চাই, এই যে দাঁতের ব্যথা খুব কমন একটা সমস্যা, আমরা সবাই আসলে ভুগেছি, এই দাঁতের ব্যথার কমন কারণগুলো কি কি? আসলে দাঁতের নিজস্ব ব্যথার কারণ দুইটি। একটি হচ্ছে যেটা খুব কমন, ডেন্টাল ক্যারিজ বলি, সহজ ভাষায় ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়, দাঁতের মধ্যে ক্যাভিটি হয়ে যাচ্ছে। ওই ক্যাভিটি যখন চিকিৎসা না পাই তখন সেখান থেকে দাঁতের মধ্যকার যে মজ্জা বলি আমরা, যে দাঁতের একদম ভিতরের একটি অংশ আছে, সেটাতে টাচ করে, তখন উনি যেমন বলেন সিভিয়ার ব্যথা শুরু হয়ে যায়, ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, অনেক খেতে পারে না, খুব কষ্ট। আর আরেকটি ব্যথা হচ্ছে নন ক্যারিয়াস লেশন, মানে জীবনে দ্বারা দাঁত ক্ষয় না কিন্তু দাঁতের লেয়ার ক্ষয় হয়ে যায়। সেটা যদি সঠিক সময় চিকিৎসা না পাই সেটা দাঁতের মজ্জা। সেটা হতে পারে যারা নিয়ম বহির্ভূত দাঁত ব্রাশ করে, অনেক জোরে দাঁত ব্রাশ করে, যারা দাঁতকে দিয়ে স্বাভাবিক চর্বণের বাইরে ব্যবহার করে, যেমন মেয়েরা চুলের ক্লিপ খোলে, সুতা কাটে, এই ধরনের কিছু কিন্তু তাদের এনামেল ক্ষয় হয়ে দাঁতের ভিতরে চলে যেতে পারে। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে, হাইপার অ্যাসিডিটি, তাদেরও কিন্তু ঢেকুরের সাথে পেটের অ্যাসিড মুখে চলে আসে, দাঁতের শক্ত যে আবরণ সেটাকে ক্ষয় করে গর্ত করে দাঁতের ব্যথা শুরু হতে পারে। তো অনেকগুলো কারণে দাঁতের ব্যথা শুরু হতে পারে। তো ব্যথা সেটা যেন বলছিলেন উনি, যে ব্যথা শুরু হয়ে গেলে আসলে সেটা সহ্য করার মতো না, তাদেরকে অবশ্যই ডেন্টাল ক্লিনিকে আসতে হয়। এবং শরীরে যত রকম ব্যথা আছে এর মধ্যে দাঁতের পেনকে ইমার্জেন্সি হিসেবে উল্লেখিত করা হয়, যে ব্যথা হলে দ্রুত তাদেরকে ডেন্টাল ক্লিনিকে এসে চিকিৎসা নিতে হবে।
আচ্ছা, সেক্ষেত্রে আসলে দাঁতের ব্যথার এই যে কারণগুলো বললেন, এগুলো প্রিভেনশনের জন্য আসলে কি করা যেতে পারে বা দর্শকদের কি করা উচিত? এই যে বলেছেন কিছু ব্যাকটেরিয়াল কজ আছে, কিছু কজ আছে যেগুলো আসলে হয়তো ইনফেকশনের রিলেটেড না, বাট তাদের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। না হয় ক্যারিজ না হয় সেই জন্য কি করব? থ্যাংক ইউ। ক্যারিস না হওয়ার কারণে আমি আগে যেটা বলছিলাম যে ক্যারিস কেন হয় এটা জানতে হবে। এক কথায় এটা ব্যাকটেরিয়াল দাঁত ক্ষয়, ডেন্টাল ক্যারিস যেটা। আমরা যদি 24 ঘন্টায় একবারও দাঁত ব্রাশ না করি নিয়ম মেনে, তাহলে আমাদের মুখে যে লালা আসে সে লালার একটি বিশেষ উপাদান, সাথে আমাদের গৃহীত খাদ্যকণা আর মুখের মধ্যে স্বাভাবিকভাবে রয়ে যাওয়া অসংখ্য ব্যাকটেরিয়া, তারা মিলেমিশে এক ধরনের স্বচ্ছ আঠালো পদার্থ তৈরি করে, যেটাকে আমরা ডেন্টাল প্লাগ বলি। এটা দাঁতের পৃষ্ঠে, বিশেষ করে লুকায়িত পৃষ্ঠে, যেমন দু দাঁতের ফাঁকে, চর্বনের পৃষ্ঠে যেমন একটু খাঁজ খাঁজ আছে সেখানে, এখানে জমতে শুরু করে। এগুলো যদি এখানে রয়েই যায় এবং আমরা যদি সঠিক ব্রাশে তুলতে না পারি, তো এর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া আমাদের গৃহীত মিষ্টি জাতীয় খাদ্যকণা, বিশেষ করে চিনি জাতীয় খাদ্যকণা, কেক, আইসক্রিম, মিষ্টি, এমনকি বাচ্চারা যে আলুর চিপস খায়, এগুলি ওখানে ওখানে সংস্পর্শে আসে। এই ভিতরকার যে ব্যাকটেরিয়াগুলো রয়ে গেছে সেগুলা এদেরকে বিশেষ গাজন প্রক্রিয়ায় এক ধরনের অ্যাসিড তৈরি করে, এবং অ্যাসিডই দাঁতের ক্ষয়ের সূত্রপাত করে, এবং সঠিক সময়ে এটা চিকিৎসা না পেলে এটা থেমে থাকে না, এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভিতরে যে দাঁতের মজ্জা এফেক্টেড করে, তখনই সিভিয়ার ব্যথা শুরু হয়। সেটার প্রোটেকশন উপায় হচ্ছে এই জিনিসগুলোকে ওখান থেকে রিমুভ করা। আপনি বারবার একটা কথা বলছেন, সঠিকভাবে দাঁত ব্রাশ করা। এই নিয়মটা সম্বন্ধে যদি একটু বলতেন। সবাই দাঁত ব্রাশ করে, নিশ্চয়ই নিয়মের মধ্যে কোনো ভিন্নতা থাকে যার জন্য এই রোগগুলো এত বেশি হচ্ছে। একমাত্র নিয়মের ভিন্নতা আছে বলেই বা নিয়ম জানা না বলেই কিন্তু ডেন্টাল ক্যারিজ এত কমন রোগ। প্রায় 90% মানুষের মুখে কিন্তু তার জীবন দশায় ডেন্টাল ক্যারিজ হয় বা দাঁতে ক্ষয় রোগ হয়। এটাকে প্রিভেনশন করার জন্য নিয়মটা জানতে হবে। একটি দাঁতের মোট 5টি পৃষ্ঠ আছে। আমরা কিন্তু অনেকে ব্রাশ করি শুধু সামনেরটা, যেটা দেখা যায়, বাট এটা ছাড়াও কিন্তু দাঁতের মোট আরও 4টি পৃষ্ঠ আছে। একটি ভিতরের দিকে বা জিবার দিকে, একটি উপরে চর্বনে ব্যবহৃত পৃষ্ঠ, আর দুইটি হচ্ছে দাঁতের দুই পাশে মধ্যবর্তী স্থান, যেটি এই মোট 5টি পৃষ্ঠ। এই 5টি পৃষ্ঠে ভালো করে পরিষ্কার করতে হবে, বাইরে, ভিতরে এবং উপরে। কিন্তু দুই দাঁতের মাঝে পরিষ্কার করার জন্য কিন্তু নর্মাল ব্রাশ সেখানে যাবে না। যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা রয়েছে, একটু বয়স হলেই হয়, মাংস খেলে ঢুকে যায় বা কিছু খাবার খেলে ঢুকে যায়, সেক্ষেত্রে ওই যে কাঠি বা টুথপিক এগুলো ইউজ না করে সেখানে পরিষ্কার করার জন্য আপনি যেটা বললেন ডেন্টাল ফ্লস, এখন গ্রাম পর্যায়ে কিন্তু পাওয়া যায় ডেন্টাল ফ্লস, দামও কম, একটি কিনে নিলে 6-7 মাস চলে যায়। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার ওই ডেন্টাল ফ্লসটি হাতে পেঁচিয়ে ফাঁকগুলি পরিষ্কার করে ফেলতে হবে, এটি মেন বিষয়। আর যেটা বলছিলাম চিনি জাতীয় খাবার, এটা যেটা ক্যারিজ করে, এটাকে কমাতে হবে। আমাদের মাশাআল্লাহ সারা বছরই কিন্তু বাজারে মৌসুমী ফলমূল পাওয়া যায়, তাজা শাকসবজি পাওয়া যায়, কিন্তু ছোটো মাছ, সামুদ্রিক মাছ, টক দই, এগুলোর মধ্যে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন সি থাকে। এই টাইপের খাবার খেলে যেমন মুখের স্বাস্থ্য ভালো থাকবে, তেমন দেহের স্বাস্থ্য ভালো থাকবে। এই বিষয়ে আপনার কাছে একটু আসবো যে ডেন্টাল হেলথটাকে ভালো রাখার জন্য কি করা উচিত বা ডেন্টাল হাইজিন কিভাবে মেনটেন করা উচিত। তার আগে স্যারের কাছে একটু জানতে চাই, উনি যেরকম বলেছেন যে দাঁতের ব্যথা এরকম একটা বিষয় যে রুগীরা ডাক্তারের কাছে না গিয়েই থাকতে পারে না বা অতিরিক্ত ব্যথা হয়। কিডনির ব্যথাও কিন্তু খুব কমন একটা বিষয়। পেটে ব্যথা বা পিঠের দিকে ব্যথা হলে অনেকেই ভাবেন যে এটা কিডনি রোগের ব্যথা কিনা। আসলে কিডনি রোগের ব্যথাটা কিভাবে হয় বা রুগীদের সেখান থেকে বোঝার কোনো উপায় আছে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। এবং আমাদের কাছে প্রায় 60% রুগী আসেন কোমরে ব্যথা, কিডনির সমস্যা। অ্যাকচুয়ালি কিডনির জন্য কোমরে ব্যথা ইজ এ খুবই আনকমন। অনলি থিং, যদি কিডনিতে পাথর হয়, সেই পাথরটা যদি মূত্রনালীতে আসে এবং সেখানে যদি কমপ্লিট ব্লক করে, তখনই কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। সেটা রেনাল কলিক। সেই ব্যথাটা কি? প্রচণ্ড ব্যথা হবে 1 ঘন্টা 2 ঘন্টা, ঘেমে যাবে, অস্থির হয়ে যাবে, তারপরে ব্যথা চলে যাবে। অর্থাৎ যতক্ষণ ওই ব্লক থাকবে, পেশাবটা না যেতে পারবে, ততক্ষণ ব্যথা থাকে। এটা রেনাল কলিক, এবং এটার এই ব্যথার সাথে সাথে তার একটা রেডিয়েশন আছে, রেডিয়েশন টু দ্য প্রাইভেট পার্ট। সো উইথ দ্য হিস্ট্রি উই ক্যান ডায়াগনোজ যে এই ব্যথাটা কিডনি, আমরা পারি মোটামুটি 80% কারেকশন হয়। কিন্তু কিডনির জন্য পারছি যে মেন হয়, যদি কিডনিতে একটা অ্যাবসেস তৈরি হয়, ইনফেকশন হলো, অ্যাবসেস হলো, অথবা সেখানে কোনো ইনফেকশন খুব তখন ডাল পেইন অনুভূত হয়, কিন্তু সিভিয়ার পেইন হয় না, সেটা একটা বুঝতাম। এখন এই যে কিডনির ব্যথা আছে কিনা বা কিডনির জন্য কোনো ব্যথা হচ্ছে কিনা, সেটা জানার জন্য আমরা সিম্পল 2টা টেস্ট করি। একটা হলো ইউরিনটা টেস্ট করি, ইউরিনের ব্যথা আরবিসি পাসেল আছে কিনা, একটু অ্যালবুমিন যাচ্ছে কিনা, এটা জাস্ট রুটিন টেস্ট। একটা এক্সরে করি যে পাথর দেখা যাচ্ছে কিনা। আরেকটা যদি এতেও না হয়, আমরা আরও যে টেস্ট আছে, এখন মডার্ন আইভিউ আগে করতাম, এখন আমরা বলি নন কস্টার সিটি স্ক্যান উইদাউট ডাই, ইভেন ইন দ্য রেনাল ফেলিওর, ইভেন ওল্ড এজ, উই জাস্ট ডু দ্য সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে একটা সাদা স্পট পাওয়া যাবে, কিডনিতে হোক,
মূত্রনালীতে হোক মূত্রথলিতে, এবং দ্যাট ইজ দ্য অনেক বেস্ট। ক্ষেত্রে পাথরগুলো এরকম থাকে যে এক্সরেতে আসেও না, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের 80% দেখা যায়, 20% দেখা যায় না। এবং অনেক সময় আল্ট্রাসাউন্ড আসে না, কারণ আল্ট্রাসাউন্ড তো বাইরে থেকে করে, অনেক সময় গ্যাস থাকে বা বুঝতে পারে না, এবং ছোট বালুকণার মতো থাকলে সেটা বোঝা যায়। বালুকণার মতো যদি স্টোন থাকে সেটা আমাদের কোনো ক্ষতি করবে না কিডনিতে। কিডনিতে তখনই ক্ষতি করবে যখন এটা পেশাবের সাথে রক্ত যাবে, মানে আরবিসি যাবে, পুষ্কনিকা যাবে, অথবা এটা বড় হয়ে যাচ্ছে, প্যারেন্টকেমন ইনফেকশন, সাইট অফ ইনফেকশন, দেন উই আস্ক দ্যাট এটা আপনি রিমুভ করো। আদারওয়াইজ যদি বালুকণার মতো পাথর থাকে, আমরা অনেকেই প্রায়ই পাই যে আপনি এটা কিছু করেন না, জাস্ট অবজার্ভ, বছরে একবার আপনি দেখবেন এটা কতটুকু বাড়লো। এটা খুব তাহলে তাড়াতাড়ি বাড়ে সাইজটা না। আসলে খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। তবে পাথরের যে প্রবলেমটা সেটা অন্য যায়। যাদের পাথর হয়েছে, অপারেশন করেছে, তারা এই যে আবার যে পাথর হয় সেটা একটু প্রবলেম। 5 বছর পরে 50% স্টোন হয়, 10 বছর পরে 5 বছরে 50%, 10 বছর পরে 75% স্টোন, সেইখানে প্রবলেম। অর্থাৎ পাথর হয়েছে, পাথর ফেলে দিলাম, দ্যাট ইজ নট দ্য হোল ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হলো প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, জানি এই যে প্রসেসে পাথর হচ্ছে সেই পাথর যেন না হয়, সেটার জন্য ইম্পর্টেন্ট। অপারেশন করে গেছি স্যার, আবার পাথর হলো, এটা আপনি জানতে হবে। তাহলে সেই ইম্পর্টেন্ট বিষয়টা আমরা একটু জানি যে কিভাবে প্রিভেন্ট করা যায়। অ্যাকচুয়ালি তাহলে বুঝতে হবে যে পাথরটা কি দিয়ে হয়। দেখেন, যেখানে একটা পেশাব তরল জিনিস, সেখানে এত বড়, আই হ্যাভ সিন একটা বয়স্ক লোকের এত বড় বড় ডিমের সমান পাথর মূত্রথলিতে, 2টা কিডনির স্ট্যাগন ক্যালকুলাস, অর্থাৎ কিডনির যে পেলভিসের যে সাইজ, ওই রকম পাথর। সেই পাথর তাহলে কি হচ্ছে? কম্পোজিশন আছে নিশ্চয়। কি আছে? ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, অ্যাক্সালেট, এই 5টা কম্পোনেন্ট ওখানে কনসেন্ট্রেশন হয়, সুপার স্যাচুরেশন হয়, তারপরেই কিন্তু পাথর হয়। কাজেই এই যে পরিবেশটা তার থাকবে, অর্থাৎ তিনি এই ব্লাডের ভিতরে আছে অক্সালেট বেশি, ক্যালসিয়াম বেশি, সেগুলি পেশাবে যাচ্ছে, ইউরিক অ্যাসিড যাচ্ছে, ওইখানে যে স্যাচুরেশন হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে একটা নিডাস তৈরি হলো। রক্তে এই মাত্রাটা বেশি হওয়ার কারণটা কি? হ্যাঁ, এই মাত্রাটার কারণ হলো যদি কোনো রোগ থাকে, যেমন ক্যালসিয়াম যদি বেশি থাকে, ক্যালসিয়াম কেন ব্লাডে বাড়ে সেটা আমরা জানি, এবং এই ক্যালসিয়ামটা পেশাবের রাস্তায় যায়, সেই বিধায়িত হচ্ছে। অক্সালেট যেটা আছে সেটা যায়, ফসফেট আছে সেটা যায়, এগুলি সব কিছু মিলেই হয়। তাইলে যেটা হলো যে আমরা কি কারণ হয় সেটা বলতেছি, সেই কারণটা আমার কম্পোজিশনটা জেনে কি কি রোগের সাথে এটা সম্পৃক্ত, বা কি জিনিসের ভিতরে খাবারের সাথে সম্পৃক্ত, সেই জিনিস দিতে হবে, এবং ওই জিনিসটা ব্লাডে ইউরিনে কম যায়, সেটার জন্য চিকিৎসা। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। সো সার্জিক্যাল ট্রিটমেন্ট সাইড বাই সাইড, মেডিকেল ট্রিটমেন্ট না দিলে রিকারেন্স হবেই, এবং সেটা খুব প্রবলেমেটিক। একবার অপারেশন করেছে, আবার সে, আর পার্টিকুলারলি স্টোন বেল্ট এরিয়া যেটা, যেমন মিডিল ইস্ট থেকে যারা আসে তাদের প্রায় স্টোন দেখা যায়। হ্যাঁ, এখন বলা হয় যে অনেক যারা হাই প্রোটিন ডায়েট খায়, খায়, তাদের অক্সালেট বেশি থাকে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে গ্রামের লোকেরও কিন্তু পাথর হয়। তাহলে কোথার থেকে আসছে? সেটা যেটা বলা হচ্ছে যে গ্রামের শাকসবজির ভিতরে কোনো কিছুর একটা উপাদান আছে, সেই উপাদান থেকে অক্সালেট, মানে ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, এই 3টা মেন কম্পোনেন্ট। এই 3টাকে আমরা প্রিভেন্ট করতে হবে, আমার জানতে হবে যে আমার বডিতে এগুলি বেশি আছে কিনা। সো এই সতর্কতা, এরকম রোগীদেরকে আমরা সবসময় একটা সাধারণ পরামর্শ যেটা দিই, পর্যাপ্ত পরিমাণে যাতে পানিটা খান। সে ছাড়াও খাবারের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা ওটা একটু জানতে চাইবো। তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আম্মুর বয়স হচ্ছে 45 বছর। আমার আম্মু হচ্ছে কিছুদিন আগে কিডনিতে পাথর হয়েছিল, ওটা প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আর হচ্ছে এখন ডাক্তার দেখাইছি, কোনো সমস্যা নাই, কিডনির কোনো সমস্যা নাই বলছে। আর প্রেশারটা কোনোভাবে কমতেছে না, প্রেশারের ওষুধ নিয়মিতই খাচ্ছে। আচ্ছা, ওনার হাই ব্লাড প্রেশার আছে। ওনার 2টা কম্পোনেন্ট, একটা হলো ব্লাড প্রেশার আর রেনাল স্টোন ডিজিজ। তো ব্লাড প্রেশারের জন্য প্রেশার কমানোর ওষুধ আছে, আজকাল প্রেশারের অনেক রকমের ওষুধ আছে। যদি একটা ওষুধে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না, এটা আপনি বুঝতে হবে। আপনি যেটা করতে হবে, 2-3টা ওষুধ দিয়ে ব্লাড প্রেশারটা কন্ট্রোল রাখতে হবে, কারণ ব্লাড প্রেশার থেকে কিন্তু কিডনি ড্যামেজ হয়, এবং কিডনি ড্যামেজ হওয়ার সিকিডির একটা কারণ হলো ডায়াবেটিস, দ্বিতীয় কারণ এখন কিন্তু ব্লাড প্রেশার। দ্বিতীয় হলো যে আপনার প্রশ্ন যেটা, যে পাথর ছিল, পাথরটা বের হয়ে গেছে। এখন আপনার মার এই যে মেটাবলিক যে ফ্যাক্টরগুলি, যেটা আগে বলতে চাচ্ছিলাম, যেমন হাইপার ক্যালসিমিয়া, হাইপার অক্সিলিরিয়া, হাইপার সিস্টেরিয়া, এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি একটা মেটাবলিক যে কোনো কারণ আছে কিনা সেটার জন্য একটু পরীক্ষা করতে হবে, করে ওই জিনিসটার উপরে আপনি নজর রাখতে হবে। পাথর হয়েছিল, বের হয়ে গেছে, কাজে পাথর আবার হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। ভালো জিনিস যে বের হয়ে গেছে, ছোট পাথর দিকে অনেক সময় পার হয়ে যায়। আসলে ওনাদের ফলো আপের বিষয়টা কিভাবে করা উচিত? ফলো আপে জাস্ট কিছু না, একজন কি বলবো, একজন বিশেষজ্ঞ ডাক্তার কাছে যান, গেলে ওনারা বলে দিবেন যে আপনি এই টেস্টগুলি করে আসেন, আমরা কোনো
মানে মেটাবলিক কোনো কারণ আছে কিনা। তারপরেও এনভায়রনমেন্ট ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট। আর আপনি একটু আপনার মাকে একটু পানিটা বেশি খাওয়াবেন, জানি এই প্রিসিপেট না করতে পারে, পেশাবটা বেশি হয় জানি ওইখানে ওই জিনিসটা ঘনীভূত না হতে পারে, সুপার স্যাচুরেশন না হতে পারে। খাবারের ব্যাপারে কোনো খাবারের ব্যাপারে, হ্যাঁ খাবারের ব্যাপারে আমরা যেটা বলি অক্সালেট থাকে, শাকসবজিতেও থাকতে পারে, চকলেট, আখরোট এগুলির ভিতরে থাকে। ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে, সেই ইউরিক অ্যাসিডের যে খাবার যেগুলি থাকে সেটা কমাতে হবে। তারপরে ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম অনেক সময় ক্যালসিয়াম যদি বেশি থাকে ওই ক্যালসিয়াম জাতীয় খাবারগুলি আপনার কম খেতে হবে। জি, অনেক ধন্যবাদ। আশা করছি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। নিয়ম মেনে তো চলবেনই, সাথে একটু চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শটা নিয়ে নেওয়ার জন্য, ওনার জন্য কি করা উচিত। ডক্টর রাজা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে দাঁতের যত্নের বিষয়টা, এটা তো খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা বুঝতে পারছি, যদি আমরা এই ক্যারিজ বা অন্যান্য রোগগুলোকে প্রিভেন্ট করতে চাই। তো সেক্ষেত্রে এই যত্নে তো নিশ্চয়ই বয়সভিত্তিক কিছু বিষয় আছে, বাচ্চাদের এক ধরনের যত্ন, বা যারা একটু বয়স্ক আছেন বা যারা রেগুলার লাইফস্টাইল লিড করছেন, অথবা যাদের ভিন্ন ধরনের খাদ্যাভ্যাস আছে, তো একটু যত্নের বিষয়টা যদি বয়স ভিত্তিক আমাদেরকে বলে দিতেন যে শিশুদের কিভাবে নেওয়া উচিত বা বয়স্কদের কিভাবে নেওয়া উচিত। ওই যে বিষয়টা আসলে একটাই, কিন্তু আপনি যদি বয়স ভিত্তিক বলছেন, সময়টা জানা জরুরি। অনেকেই মনে করে বাচ্চাদের দাঁত তো ওঠেনি জন্মের পর, তাহলে আমরা মুখের পরিষ্কারের দরকার নেই। এটি ভুল ধারণা। কারণ বাচ্চাদের দাঁত না উঠলেও তার মাড়ির মধ্যে এবং জিবা মুখের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ইনফেকশন হতে পারে। বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন খুব কমন। বাচ্চাদের ক্যান্ডিডিয়াসিস জিবা দেখা যায় সাদা হয়ে গেছে যারা দুধ খায়, বিশেষ করে ফিডারে দুধ খায়, খুব কমন এটা। তো এগুলির জন্য যে সমস্ত বাচ্চারা বিশেষ করে ফিডারে দুধ খায় তাদেরকে অবশ্যই আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমরা আবার এই আলোচনায় আসবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি না আপনার সাথে আলোচনায় আসছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, এইখানে লেখা আছে যে আমার আম্মু কিডনিতে, ডান কিডনিতে একটা ম্যাশের মতন হয়েছে বলতে। আপনাকে আরেকটু জোরে বলতে হবে, আমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। ডান কিডনিতে একটা ম্যাশের মতন হয়েছে, লেখছে সাজেস্টিভ অফ এড্রেনাল ম্যাশ। আচ্ছা, আর একটা আছে হলো মানে ইমপ্রেশনটা ডক্টরদের যে মানে করানো হয়েছিল, তো আল্ট্রাসোনোগ্রাম করানো হয়েছিল, ওটার ইমপ্রেশনটা আপনাকে বলছি। জি, ওনার বয়স কত? ওনার বয়স 70 আপ, 72। জি, আর আপনার প্রশ্নটা কি? রেনাল মাসটা কি এটা জানতে চাচ্ছেন, এই তো? মাসটা কি আমাকে জানতে হবে যে ওইটা যে সাজেস্টিভ অফ অ্যাড্রেনাল, হ্যাঁ মাস, এটা ম্যাশটা কি, ম্যাশ হলে কি অপারেশন লাগে কি? অ্যাড্রেনাল মাস। জি দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আপনার প্রশ্নের উত্তর নিয়ে অবশ্যই আমরা আপনার কাছে পৌঁছে দিব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাওয়ার আগে আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার মায়ের একটা রোগের বিষয়ে এবং তার আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে। স্যার, আপনার কাছে ছিল প্রশ্নটা, তার মায়ের ওই রিপোর্টের বিষয়ে তার পরামর্শটা। আপনি আল্ট্রাসোনোগ্রামে একটা মাস বলেছেন, মাস মানে একটা চাকা। এখন এই চাকাটা ভালো কি খারাপ সেটা আপনার পরীক্ষা করতে হবে। সেই জন্য এরপরে যেটা করবে, এটা আমি যেটা শুনতে পারছি, এটা রেনাল হতে পারে, অ্যাড্রেনাল মাসও হতে পারে। সেটা আপনার এরপরে সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করে এই মাসের যে নেচারটা কি সেটা জানতে হবে, এবং তারপরে আপনার মনে হয় এটা আপনার অপারেশন, সার্জারি অপারেশন লাগবে। আপনি এই মাস যেহেতু বয়স 70-এর উপরে, আপনি নেগলেক্ট করবেন না, ইমিডিয়েটলি আপনি একজন ডাক্তারকে দেখে সিটি স্ক্যান করেন, দরকার হয় এফএনইসি করে, বায়োপসি করে এই নেচার অফ দ্য মাস, আমি বলতে চাই না কথাটা, হয়তো একটু খারাপ কিছু হতে পারে, সেজন্য অপারেশন করে যত তাড়াতাড়ি ওটা সরিয়ে নেবেন তত আপনার মার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত, যিনি আপনাকে ভালোভাবে দেখে সব তথ্য জেনে সঠিক পরামর্শটা দিয়ে চিকিৎসা দিতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর রাজা, আপনার কাছে যেটা আসলে আমরা আলোচনা করছিলাম, যেখান থেকে দর্শকের কাছে গিয়েছি আমরা, সেটা ডেন্টাল হাইজিনের বিষয়টা। আপনি ছোট বাচ্চাদেরটা বলছিলেন, তো ওইটা আমরা আবার একটু কন্টিনিউ করি, কিভাবে তার ডেন্টাল হাইজিন মেনটেন করা উচিত বা দাঁতের যত্ন কিভাবে নেওয়া উচিত। যেসব বাচ্চারা ফিডারে দুধ খাওয়া অভ্যস্ত, তাদেরকে অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সুতি কাপড়, পরিষ্কার সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে পানিতে ভিজিয়ে জিভ এবং মাটি মুছিয়ে দিতে হবে, অবশ্যই করতে হবে এটা। যদিও বাচ্চাকে মনে করে দাঁত ওঠে নাই, এটা একদম ভুল ধারণা, আমি আবারও রিপিট করছি। বাচ্চাদের অবশ্যই ওরাল হাইজিন মেনটেন করতে হবে, তা নাহলে মুখের মধ্যে যে ইনফেকশন হয় সেটা তো মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রেও কিন্তু মুখের যত্নটি জরুরি, গবেষণায় স্পষ্ট প্রমাণ এসেছে এটা। তো এটা পরিষ্কার করতে হবে। আর দাঁত ওঠার সাথে সাথেই দাঁতকে ব্রাশের অভ্যাস করতে হবে, যেহেতু বাচ্চাদের পেস্ট খেয়ে ফেলার প্রবণতা থাকে,
টুথপেস্ট ছাড়াই নর্মাল নরম বেবি টুথব্রাশ সংগ্রহ করে পানিতে একটু ভিজিয়ে রেখে ওটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর বাচ্চারা যেহেতু অনুকরণ প্রিয়, বাচ্চার বাসায় যে বাবা মা ভাই বোন আছে তার সামনেই দিনে দুবেলা ব্রাশ করবে, দেখবেন যে বাচ্চারা উৎসাহিত হয়। তো যত্নের বিষয়টা তখন থেকে শুরু করতে হবে। আর বড়দের ক্ষেত্রে যেটা বারবারই বলে আসছি আমরা, সকালে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 2 থেকে 3 মিনিট এনাফ সময় দাঁতের সবগুলো পৃষ্ঠ পরিষ্কার করার। এইভাবে যদি মেনে চলতে পারে তাহলে দাঁতের হাইজিন ভালো থাকবে। আর এর পাশাপাশি যাদের সিস্টেমিক রোগ আছে, আপনি যেমন জিজ্ঞেস করছিলেন, যাদের লম্বা ডায়াবেটিক আছে, যারা ক্যান্সারের রোগী, উনি যেমন কিডনির পেশেন্ট যারা আছেন, তারা এই যত্নের পাশাপাশি একজন ডেন্টিস্টের পরামর্শে একটি জীবাণুনাশক মাউথওয়াশ ব্যবহার করা উচিত। কারণ মুখের হাইজিন যদি নষ্ট থাকে, মাড়ির রোগ থাকে, মাড়িতে রক্ত পড়ে, এই ধরনের রোগ যদি থাকে তাহলে এখান থেকেও কিন্তু আমাদের সিস্টেমিক নানা ধরনের রোগ হতে পারে। সেটা একেবারে হার্টের রোগ থেকে শুরু করে স্ট্রোক, কিডনির সমস্যা, যেটা এমন কিছু তথ্য উঠে আসছে যে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ, এখান থেকে ব্যাকটেরিয়া এবং তাদের প্রোডাক্ট আমাদের রক্তবাহিকায় মিশে শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে ক্ষতি সাধন করতে পারে। মানে এখান থেকে এটা একটা সিস্টেমিক ডিজিজে পরিণত হয়ে যেতে পারে, দীর্ঘমেয়াদী রয়ে যায়। তো সেক্ষেত্রে ওরাল হাইজিন যেমন মেনটেন করা খুব জরুরি, পাশাপাশি মুখের কোনো সমস্যা হলে সেটাকে সুনির্দিষ্ট চিকিৎসা না করে এই আশেপাশে ফার্মাসি থেকে ওষুধ কিনে সাময়িক কষ্ট লাঘবের সুযোগ নেই। কারণ হয়তো সে হয়তো ব্যথাটা হয়তো কমে গেছে, কিন্তু রোগটা কিন্তু বসে থাকবে না, সে যে ধ্বংসলীলা সেটা চালাতেই থাকবে। মানে মুখের মধ্যে স্বাস্থ্য যেমন নষ্ট করবে, দেহের স্বাস্থ্য নষ্ট করবে। অবশ্যই এখানে একটা বিষয় আপনি বারবার বলছেন যে যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছে তাদের ক্ষেত্রে এটা যতটা আরও বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা স্ট্রোকের রোগীরা আছেন। আপনি একটু আগেও বলছিলেন যে স্ট্রোকের রোগীদের দাঁতের যত্নটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু তারা নিজেরটা নিজে যত্ন করতে পারেন না। সেক্ষেত্রে কোনো পরামর্শ কি আছে আমাদের দর্শকদের জন্য? অবশ্যই, সেক্ষেত্রে তাদেরকে একটি তাদের বাসায় যারা টেক কেয়ার করছে তারা তো এটাকে করবেই, পাশাপাশি তাদেরকে কিন্তু এখন আমাদের কিছু মোবাইল ডেন্টিস্ট্রি বিষয় আছে। ভালো হয় ক্লিনিকে আসতে পারলে এবং তার প্রপার ওয়েতে হাইজিনটা মেনটেন করতে পারলে, না হলে তাদের বাসায় কিন্তু এমন করার ব্যবস্থা এখন আমাদের দেশে তৈরি হচ্ছে, যারা হয়তো মুভ করতে পারে না ফিজিক্যালি। এই যারা পারে না তাদের কিন্তু অন্তত 6 মাস পর পর একবার স্কেলিং করানো প্রয়োজন। স্কেলিং হচ্ছে যেটা আমি আগে বলছিলাম যে ব্যাকটেরিয়াল প্লাক যে মুখের মধ্যে জমে থাকে, মাটিতে জমে থাকে, যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে রিমুভ করে দেওয়া প্রফেশনালি। যে ব্রাশে যাচ্ছে না, ব্রাশ করতে পারছে না, ওই সিস্টেম তাদেরকে এটা পরিষ্কার করে রাখতে হবে। তা নাহলে ওগুলো জমে যায় তাহলে অবশ্যই দাঁতের যেমন ক্ষতি করবে, মাড়িতে ক্ষতি করছে, মাড়ি ফুলে যায়, খেতে পারে না, দাঁতগুলি পড়ে যাবে, গর্ত হয়, দাঁত শার্প হয়ে থাকে, সেখান থেকে ঘষা লেগে মুখের মধ্যে এক ধরনের ইরিটেশন তৈরি হয়ে সেখান থেকে বাজে ধরনের আলসার তৈরি হতে পারে। সবই কিন্তু হতে পারে হাইজিন মেনটেন না করলে। সুতরাং ডেন্টাল প্লাক যাতে না জমে তার জন্য হয় আপনাকে নিজের চেষ্টায় দাঁতের মুখের যত্ন নিতে হবে, অথবা ডাক্তারের কাছে যেয়ে এটাকে পরিষ্কার করে এটাকে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, আর আপনি যে বলেছেন দিনে 2 বার অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট করে দাঁত ব্রাশের কথা, সেটার অল্টারনেটিভ কি মাউথওয়াশ হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা মাউথওয়াশ ব্যবহার আসলে উপকারিতা আছে কিনা? মাউথওয়াশ একটু ভিন্ন জিনিস। মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কোনো কারণে, তাদেরকে নিষ্ক্রিয় করছে মাউথওয়াশ, কিন্তু আপনাকে রেগুলার বেসে দাঁত ব্রাশের কোনো বিকল্প নেই। এবং সেক্ষেত্রে ভালো মানের টুথপেস্ট এবং ব্রাশের সাহায্যে তাতে সবগুলি পৃষ্ঠই পরিষ্কার করার কোনো বিকল্প নেই। মাউথওয়াশ বলেন, কুলি করা বলেন, যাই বলেন না কেন, ব্রাশটা আপনাকে করতেই হবে এবং দিনে 2 বেলা করতে হবে। আচ্ছা, তাহলে ডেন্টাল হাইজিনের মেইন পার্টটা আসলে সঠিক নিয়মে দিন অন্তত 2 বার সঠিকভাবে দাঁত ব্রাশটা করা 2 থেকে 3 মিনিট। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি দর্শক, আপনার নামটা বলেন এবং আপনার প্রশ্নটা আমাদের জানান। আমার নাম মুক্তা, রংপুর থেকে বলছি। হলো যে আমার ওই যে ডাইনকুল দিয়ে, হাতের ডাইনকুল দিয়ে ব্যথা করলে একদম পুরো এই উপর যে ব্যথা করে, তারপর পিঠে, এই যে কোমরে এই যে কিডনি আছে, কিডনির এদিক থেকে ব্যথা করে, কিডনির এদিক থেকে ব্যথা করে। আপনি কি জানতে চাচ্ছেন? সব সময় না, কিন্তু মাঝে মাঝে। আর একটা হলো যে দিয়ে মানে কি যেন একটা মনে হচ্ছে হাতে মাঝে মাঝে মনে হয় যেন একটা শক্ত কিছু বাজে মনে হয়, এরকমের মনে হয়। কোন জায়গাটাতে? ডান সাইডে বুকের নিচ। কিসের নিচে? মানে বুকের নিচ দিয়ে। বুকের নিচ দিয়ে। আচ্ছা, ঠিক আছে। মানে ওনার প্রশ্নটা আসলে আমরা যেটা বলছিলাম, অনেকেই মনে করে যে কোমরের কাছে ব্যথা হলে এটা কিডনি ব্যথা কিনা। হাতের ব্যথা আর কোমরের ব্যথা দুইটা কম্পোনেন্ট আছে। দেখুন, হাতের ব্যথার অনেক কারণ আছে, তবে আমি জানি না ওনার বয়স কত রংপুরতে। একটা জিনিস করেন, আপনি ঘাড়ের একটা এক্সরে করেন, ঘাড়ে এক্সরে করে দেখেন সার্ভাইকাল স্পন্ডালাইসিস আছে কিনা, সার্ভাইকাল রিব আছে কিনা, সেখান থেকে ব্যথা রেডিয়েশন হচ্ছে কিনা একটা। 2 নম্বর, হাতের এখানে কি একটা উনি ফিল করতেছেন সেটাও দেখে নিতে পারেন। আর যেটা আপনি জানতেন কোমরে ব্যথা, কোমরে একটু আগে আমরা আলোচনা করছি, কোমরে ব্যথার জন্য, কিডনির জন্য কোমরে ব্যথা ইউজুয়ালি হয় না,
যদি কোনো সময় হয় তবে কিডনির সম্বন্ধে যদি জানতে চান একটা এক্সরে টেস্ট করেন, একটা ইউরিন টেস্ট করেন, আর কিডনি ফাংশন জানতে হলে সেরাম ক্রিয়েটিনটা করে নেন, তাহলে আপনি কিডনির সম্বন্ধে জানতে পারলেন এবং কিডনির কোনো সমস্যা নেই সেটা আপনাকে বুঝতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনি একটা টেস্টের কথা বলছেন বারবার, যে ক্রিয়েটিনিনের কথা, এবং আমরা আসলে এখন টেস্ট এত বেশি অ্যাভেলেবল আমাদের দর্শকদের কাছে বা আমাদের সাধারণ মানুষ যারা আছেন সবাই কিন্তু ক্রিয়েটিনিন সম্পর্কে জানেন, এবং যখন পেশেন্টরা আমাদের কাছে আসে খুব কমন একটা প্রশ্ন করে, অল্প একটু লেভেলটা যদি বেশি থাকে এটা কিডনি রোগ কিনা বা কি করা উচিত এই বিষয়টা। আসলে ক্রিয়েটিনিন কতটুকু থাকলে সেটা নরমাল এবং কখন বেশি হচ্ছে? দুইটা জিনিস, একটা হলো ক্রিয়েটিনের দুইটা ইউনিট আছে, অনেক কনফিউজড হয়, একটা হলো মিলিগ্রাম আর একটা মাইক্রোমল। মাইক্রোমলটা বেশি থাকে অনেক জায়গায় 90, 110 মিলিগ্রাম, 1.2, 1.4 মিলিগ্রাম, এই দুইটা ইউনিট নিয়ে গন্ডগোল করেন। স্যার আমার তো এত হয়ে গেছে, আসলে ইউনিট দুইটা, দুই জায়গায় এক ল্যাবরেটরি দেয়। ক্রিয়েটিন যদি ইউরিন নর্মালের বেশি থাকে অবশ্যই এটা কিডনির ড্যামেজ হচ্ছে, অর্থাৎ জিএফআর 50% কমে যায়, অর্থাৎ যদি শুদ্ধ ভাষায় বলি কিডনি ফাংশন 50% ক্ষতিগ্রস্ত। তবে একটা টেস্টে কোনো সময় এই ক্রিয়েটিনের কথা মন্তব্য না করাই ভালো, কারণ একটা ল্যাবরেটরিতে একরকম টেস্ট হতে পারে, আরেক জায়গায় হলো নর্মাল। এরকম অনেক হয়েছে, এক জায়গায় করেছেন একজন ভদ্রলোক শিক্ষিত, অন্য জায়গায় করেছেন ওই ডাক্তার সাহেব বলে দিয়েছে আপনার কিডনির সমস্যা, দ্বিতীয়বার যখন করেছেন নর্মাল আসছে তখন ওই ডাক্তারের উপরে ব্লেম আসে। সো নেভার সে এনিথিং, একটা টেস্টে কোনো সময় দেয়, কদিন পরে আরেকটা টেস্ট করেন এইটা, এরপরে আরেকটা জিনিস করতে হয়, ইজিএফআর করতে, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ আপনি বয়সের সাথে সাথে কিডনির কার্যক্ষমতা কমে যায়, ক্রিয়েটিন নর্মাল থাকে কিন্তু কিডনির কার্যক্ষমতা কমে যায়। ধরেন 70-80 বছর বয়সে আপনার কিডনির ইজিএফআর 30% কমে যাবে কিন্তু ক্রিয়েটিন নর্মাল থাকবে, সেই ক্ষেত্রে এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন টেস্ট। সো আমরা অলওয়েজ সে ডু টু টেস্ট, একটা সিরাম ক্রিয়েটিন আর ইজিএফআর, কিছুই করা নাই, ইজিএফআর আমরা ক্রিয়েটিন থাকলে ইজিএফআর ফর্মুলা দিয়েও বের করতে পারি, এই দুইটা টেস্ট করলে আপনি কিডনির সম্বন্ধে আপনি জানতে পারবেন। সেক্ষেত্রে ক্রিয়েটিনিন যেহেতু আপনি বলেছেন বেশি হওয়া মানে যদি কারোর সঠিকভাবে বেশি হয় তাহলে সেক্ষেত্রে তো আসলে তার কিডনি অলরেডি ড্যামেজ হয়ে আছে, তাহলে এটা প্রিভেনশনের জন্য কি করা উচিত? প্রথম কথা হলো যে কিডনির যে ক্রিয়েটিন বেশি হলে তার কিডনি, সেটা একটা হলো হঠাৎ করে কিডনির ক্রিয়েটিন বেড়ে যায় অনেক কারণে। ধরেন আপনি একটা ব্যথার ওষুধ খেলেন, ব্যথার ওষুধ খাচ্ছেন ওভার দ্য কাউন্টার, যিনি উনি বললেন ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাচ্ছেন, বয়স্ক লোক, ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, ব্যথার ওষুধ খাচ্ছে, কিডনিটা ড্যামেজ। অথবা আপনি কোনো একটা অ্যান্টিবায়োটিক্স খাচ্ছেন যে জন্য কিন্তু ক্রিয়েটিন বেড়ে যায়, এবং কমন ড্রাগস, কুইনোলিন গ্রুপের ড্রাগ, সেটা হতে পারে। আরেকটা হতে পারে ডিহাইড্রেশন হয়ে আপনার ডায়রিয়া, ভমিটিং হচ্ছে, হয়ে ব্লাড প্রেশার কমে গেছে, সেই জন্য ক্রিয়েটিন বেড়ে যেতে পারে। এটা বলে একেআই, অ্যাকুইট কিডনি ইনজুরি, এটা রিভার্সেবল, এটা ভালো হয়ে যাবে। কিন্তু লং টার্ম যদি কতগুলি কন্ডিশন থাকে, যেমন ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার অথবা নেফ্রাইটিস, অথবা দুই দিকে আপনার কিডনির দুই দিকে পাথর আছে, অথবা জন্মগত লোক আছে, এইগুলির থেকে যখন কিডনি ড্যামেজ হয় ধীর গতিতে, এই ক্রিয়েটিন এদের 5 থেকে 10 বছর আগে, কিন্তু ডায়াবেটিস 10-15 বছর আগে ক্রিয়েটিন বাড়ে না। যদি আনকন্ট্রোল থাকে, যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না করে, যদি উনি মানে লাইফস্টাইল যদি মডিফিকেশন না করে, এই ক্রিয়েটিন যেটা বাড়বে সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, ইট উইল নেভার কাম ব্যাক। তো অনেকেই বলে স্যার ওনাকে ভালো করলেন আমাকে কেন করতেছেন না, উনি ভালো হয়েছে। দুই জিনিস, একটা হলো হঠাৎ করে হয়েছে রিভার্সেবল, আরেকটা হলো ধীর গতিতে যাচ্ছে, সেটা দুইটা আলাদা জিনিস। কাজেই দুইটা আপনার প্রেক্ষাপট আলাদা, দুইটার চিকিৎসা আলাদা, দুইটার সম্বন্ধে ধারণা আপনার আলাদা। তার মানে যেসব কারণে ক্রিয়েটিনগুলো বাড়ছে সেগুলো আমাদেরকে যেরকম নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে। জি, কন্ট্রোল রাখতে হবে, মানে প্রেসার, ডায়াবেটিস যেগুলো আছে সবকিছু যাতে কন্ট্রোলে থাকে, ইনফেকশন, স্টোন, এছাড়াও কতগুলি জিনিস আছে মেনে চলতে হবে। যেমন যদি ক্রিয়েটিন বেশি থাকে আমরা বলি প্রোটিন জাতীয় খাবার কম খাবেন, আবার একদম কম খাবেন না যে শরীরে আপনার প্রোটিন লস থাকে, আপনি দিয়ে উইক হয়ে যাবেন, কিন্তু বেশি খেলে আবার ক্রিয়েটিন বেড়ে যায় এইটা। তারপরে যেটা হলো ওভার দ্য কাউন্টার কোনো সময় ওষুধ খাবেন না, একটু কায়িক পরিশ্রম করেন, একটু হাঁটেন, পরিমিত পানি খান, ব্যালেন্স ডায়েট খান, ভিটামিন খান, এগুলি সব কিছু যদি মিলে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, শুধু ড্রাগস দেওয়া হবে না। জি অবশ্যই, ওষুধের সাথে সাথে আসলে জীবনযাত্রার নিয়মটাকে মেনে চলাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি একটু পরামর্শ থাকে ডেন্টাল হাইজিনের জন্য, যে ফুডের সাথে আসলে সম্পর্ক তো আপনি বলেছেন ড্যামেজ হওয়ার জন্য, ভালো রাখার জন্য খাবার দাবারের ব্যাপারে কোনো পরামর্শ আছে কি? একটু বলেছিলাম মনে হয় যে স্বাস্থ্যবান খাবার খেতে হবে। আমাদের দেহের স্বাস্থ্যের জন্য যেটি ভালো সেটি মুখের স্বাস্থ্যের জন্য ভালো। যেমন বলছিলাম আঁশযুক্ত খাবার, একটু আগে যেটা বলছিলাম যে আমাদের বাজারে মাশাআল্লাহ সব সময় বলছি যে আমরা তাজা ফলমূল, শাকসবজি পাওয়া যায়, দেশীয় ফল পাওয়া যায়, এগুলোতে প্রচুর ভিটামিন সি থাকে। তো ভিটামিন সি কিন্তু আমাদের দেহের স্বাস্থ্য ভালো রাখে, মুখের স্বাস্থ্য ভালো রাখে, তো এদিকে খেয়াল রাখতে হবে। আর যেটি আপনি বলছিলেন বাচ্চাদের বিষয়টি, ওইখান থেকে আমাদের দাঁতের যত্ন শুরু করতে হবে। আর বাচ্চাদের দাঁত যদি ভালো না থাকে
দাঁত পড়ে যাওয়ার আগে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্থায়ী দাঁতও কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, যেটা ওঠে ঠিক জায়গায় উঠতে পারে না, আঁকা বাঁকা হয়ে ওঠে, অথবা এই দুধ দাঁত যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সেখান থেকেও কিন্তু স্থায়ী দাঁতের উপরে একটু প্রভাব পড়ে। তো একদম ছোটবেলা থেকে যদি বাচ্চাদের এই ওরাল হাইজিনিক কেয়ারটা ভালো মতো নেওয়া হয় তাহলে দেখা যায় যে সেটাকে তার মানে আমরণ পর্যন্ত সে দাঁতটাকে ভালো রাখতে পারে। দাঁতের সাথে ক্যালসিয়ামের কোনো সম্পর্ক আছে কিনা? অবশ্যই, তাতে গঠন হয় ক্যালসিয়াম দিয়ে। তো এই কারণে দেখবেন যে গর্ভবতী মায়েদের কিন্তু ক্যালসিয়াম দেওয়া হয়। এর তার মানে এনে শুধু মায়ের স্বাস্থ্যের জন্য বা বাচ্চার হাড় গঠনের জন্য। এই দাঁত তৈরির গঠন প্রক্রিয়া শুরু হয় কিন্তু গর্ভাবস্থার 6 সপ্তাহ থেকে। তখন যদি মা প্রপার ক্যালসিয়াম না পায় তাহলে বাচ্চার যে দাঁতের গঠন সেটা প্রপার হবে না। আর গঠন যদি দুর্বল হয়ে যায় সে পরবর্তী যতই দাঁত ব্রাশ করুক না কেন সেটা কিন্তু খুব ভালো দাঁতের জন্য স্বাস্থ্যকর হবে না। সুতরাং গঠনগত দিক ভালো রাখতে গেলে মায়েদেরও গর্ভাবস্থায় পর্যাপ্ত ক্যালসিয়াম কন্টেনিং খাবার খেতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি খেতে হবে। জি, অনেক ধন্যবাদ। আসলে পুরো শরীরের সঠিকভাবে পুষ্টি নিয়ন্ত্রণ যেরকম দরকার দাঁতের জন্য আসলে একইভাবে সেই জিনিসটাই কাজ করছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং একই সাথে আমাদের বিশেষজ্ঞ অতিথিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ এবং ডক্টর রাজ। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান পরামর্শের জন্য। আশা করছি আপনাদের সাথে আবার আগামী সপ্তাহে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশের দর্শক এবং কর্মকর্তা কর্মচারী সবাইকে আন্তরিক ধন্যবাদ।